রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বই থেকে ক্লাস 11 সেমিস্টার 1-এর আলোচনা চলছে। আমরা আগে 3টি সেট আলোচনা করেছি। এইভাবে আমরা সেটগুলো আলোচনা করতে থাকব। সেই সেটগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ঠিক আছে, তোমরা তাহলে দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর সেটের পরে আমরা 4 নম্বর সেট আলোচনা করছি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে। ঠিক আছে, তাহলে চলো আমরা 4 নম্বর সেটের আলোচনা করি। প্রথম কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান। এই কোশ্চেনটা কিন্তু আগের সেটেও আমরা দেখেছি। তাহলে এর অ্যান্সার হবে অপশান এ, লর্ড ব্রাইস। 2 দাগের কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে বিবেচিত হন। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অপশান সি, অ্যারিস্টটল। এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আসবে, সহজ সহজ কোশ্চেন। সেই কোশ্চেনগুলো সহজ হবে তোমরা যদি পড়ে থাকো, দেখে থাকো। 3 দাগের কোশ্চেন, কার্ল মার্কসের মতে রাজনীতির ভিত্তি হল। রাজনীতির ভিত্তি কি? অপশান সি, উৎপাদন পদ্ধতি। 4 দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেনটা কি আছে? রাষ্ট্রের বিবর্তন সম্পর্কিত তত্ত্বগুলি ক্রম অনুযায়ী সাজাও। তাহলে এইখানে যে তত্ত্বগুলো দেওয়া আছে সেই তত্ত্বগুলো কিভাবে, কার পরে কোনটা গড়ে উঠেছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। অপশান সি কিন্তু এটার অ্যান্সার। প্রথম উদারবাদ গড়ে উঠেছিল, উদারবাদের মধ্যেই ভাববাদ গড়ে উঠেছিল। উদারবাদকে কাউন্টার করার জন্য মার্ক্সবাদ গড়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে এই সমস্ত মতবাদগুলোকে বিরোধিতা করে গড়ে উঠেছিল কি? আচরণবাদ। মানে এখানে যে তত্ত্বগুলো দেওয়া আছে সেই তত্ত্বগুলোর মধ্যে আচরণবাদ সবচেয়ে শেষে গড়ে উঠেছিল। পরের কোশ্চেন, 5 দাগ, সিভিটাস কি? সিভিটাস হচ্ছে অপশান ডি, ক্ষুদ্র নগর রাষ্ট্র। 6 দাগের কোশ্চেন, রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসাবে চিহ্নিত করা হয়? রাষ্ট্রের প্রাণ কাকে বলা হয়? অপশান ডি, সার্বভৌমিকতাকে। আর রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। আর রাষ্ট্রের বাহু বলা হয় ভূখণ্ডকে। ঠিক আছে, এখান থেকে তাহলে 3টি কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম। এরপরে চলে আসি 7 দাগের কোশ্চেন, রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে কার দ্বারা? অপশান সি, সরকারের মাধ্যমে। রাষ্ট্রের যে বিমূর্ত ধারণা সেই ধারণাকে মূর্ত করে তোলে সরকার। 8 দাগের কোশ্চেন, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাতে হবে। ঠিক আছে, চলো দেখি আমরা একটা করে দেখি। প্রথমে আছে গ্রিক। গ্রিকরা নগরাষ্ট্রকে কি বলতো? পলিস। রোমানরা কি বলতো? রোমানরা বলতো সিভিটাস। ম্যাকিয়াভেলির লেখা বইটির নাম কি? দ্য স্টেট। এবং গান্ধীজি রাষ্ট্রকে রামরাজ্যে পরিণত করতে চেয়েছিলেন। তাহলে দেখি 1D 2B। 1D 2B কোথায় আছে? দেখো অপশান এতেই রয়েছে 1D 2B, 3C এবং হচ্ছে 4A। ঠিক আছে, এইভাবে একটা দুটা তোমরা যদি ভালো সঠিক করে জানো তাহলে এগুলো পারবে, অবশ্যই পারবে। 9 দাগের কোশ্চেন, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন কে? অপশান এ, টিটসকে। যে সমস্ত কোশ্চেনগুলো কমন আসে সেই কমন কোশ্চেনগুলোকে অবশ্যই ভালো করে দেখে রাখবে। 10 দাগের কোশ্চেন, নাগরিক শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে অপশান বি, নগর থেকে। 11 দাগের কোশ্চেন, রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত। রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা যারা বিদেশ থেকে অন্য কোনো দেশে গিয়ে অস্থায়ীভাবে বসবাস করছে তাদেরকে কি বলা হবে? অপশান ডি, বিদেশি। 12 দাগের কোশ্চেন, সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হলো। সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হলো স্বার্থপরতা। এগুলো কিন্তু সবই আমরা আলোচনা করেছি আমাদের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসে। 13 দাগের কোশ্চেন, বিবৃতি 1 দেওয়া আছে এবং বিবৃতি 2। বিবৃতি 1-এ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অনুমোদন সিদ্ধ নাগরিক দেশের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত বা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। বিবৃতি 2-তে বলা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এক নাগরিকত্ব স্বীকৃত হয়েছে। তাহলে বিবৃতি 1 ঠিক এবং বিবৃতি 2 ভুল। ঠিক আছে, এবারে চলে আসি আমাদের কোন অপশানটা অ্যান্সার হবে।
ঠিক আছে, তাহলে দেখো অপশান সি 1 সত্য কিন্তু 2 মিথ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিনাগরিকত্ব স্বীকৃত রয়েছে। 14 দাগের কোয়েশ্চেন, ভারতে 18 বছর বয়স হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেন না কারা? 18 বছর হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেন না অপশান বি গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা। অশিক্ষিতরা, দরিদ্ররা, নাগরিকরা তো অবশ্যই ভোট দিতে পারে, শুধুমাত্র গুরুতর অপরাধে যারা দণ্ডিত ব্যক্তি তারাই ভোট দিতে পারে না। 15 দাগের কোয়েশ্চেন, অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করেও কোনো ব্যক্তির নাগরিকতা বিলুপ্ত হলে তাকে কি বলবে? তাকে বলবে অপশান সি রাষ্ট্রহীন ব্যক্তি, মানে যে ব্যক্তির কোনো রাষ্ট্র নেই। 16 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ কারণ আর। নাগরিক শব্দে সাধারণ অর্থ হল নগরবাসী। কারণে বলা আছে প্রাচীন গ্রীসে শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশ নিত তাদের নাগরিক বলা হতো। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? এর অ্যান্সার হবে অপশান এ। এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করেছে, তাহলে দুটোই কিন্তু সত্য। বিবৃতি এ এবং কারণ আর। 17 দাগের কোয়েশ্চেন, সংবিধানকে ক্ষমতা সম্পর্কে আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন? অপশান এ ফাইনার ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলে বর্ণনা করেছেন। 18 দাগের কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? তাহলে আমরা জানি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোথায় রয়েছে? অপশান এ ভারতবর্ষে। 19 দাগের কোয়েশ্চেন, নীতি সংবদ্ধ সংবিধান বিশিষ্ট একটি দেশ হলো, মানে কোন দেশে নীতি সংবদ্ধ সংবিধান দেখতে পাওয়া যায়? অপশান বি চীনে। নেক্সট কোয়েশ্চেন 20 দাগ, যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে বলা হয়? তাহলে আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যে দেশের সংবিধান, সেই সংবিধানকে কি বলা হবে? অপশান সি নিয়মনিষ্ঠ সংবিধান। এই কোশ্চেনগুলো কিন্তু পড়বেই, অবশ্যই একটা থাকবে। 21 দাগের কোশ্চেন, লিখিত সংবিধানের একটি গুণ। লিখিত সংবিধানের একটা গুণ হচ্ছে কি? লিখিত সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা থাকে, সেই জন্য মৌলিক অধিকারের সংরক্ষক হিসাবে লিখিত সংবিধানকে বলা হয়। 22 দাগের কোশ্চেন, ক্রিপস কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? ক্রিপস কমিশন ভারতে আসে 1942 খ্রিস্টাব্দে। এই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 23 দাগের কোশ্চেন, নিম্নলিখিত তথ্যগুলি কোন সংবিধানের দোষ? ঠিক আছে, তাহলে এখানে কোন সংবিধান সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে অপশান থেকে। এইখানে কিছু বিষয় দেওয়া আছে। সাধারণ আইন ও সাংবিধানিক আইনের স্বাতন্ত্রতা, মানে সাধারণ আইন এবং সাংবিধানিক আইন এদের মধ্যে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় উপযোগী, গণতন্ত্রের পক্ষে উপযুক্ত, বিচার বিভাগীয় প্রাধান্য, স্থিতিশীলতা। এই যে আমরা দোষগুলো দেখলাম সংবিধানের, তাহলে এইটা কোন ধরনের সংবিধানের দোষ? অপশান ডি দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষ। পরের কোশ্চেন 24 দাগ, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল? গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। এটা কিন্তু ভারত ভাগের আগে। 25 দাগের কোশ্চেন, সংবিধানের চাবিকাঠি বলা হয়? সংবিধানের চাবিকাঠি বলা হয় অপশান সি প্রস্তাবনাকে। 26 দাগের কোশ্চেন, খসড়া কমিটির সভাপতি ছিলেন? খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এটা তোমরা কিন্তু সবাই জানো, ডক্টর বি.আর. আম্বেদকর। 27 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। এরকম ধরনের একটি কোশ্চেন অবশ্যই থাকবে। পরের কোশ্চেন 28, গণপরিষদে মুসলিম লীগের সদস্য সংখ্যা বা কতজন সদস্য ছিলেন? অপশান বি 73 জন গণপরিষদের মুসলিম লীগের সদস্য ছিলেন। 29 দাগের কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হলো সংবিধানের মূল বৈশিষ্ট্য? তাহলে প্রস্তাবনা হলো সংবিধানের মূল বৈশিষ্ট্য। সুপ্রিম কোর্ট কোন মামলায়
এই রায়টা দিয়েছেন? অপশন এ কেশবানন্দ ভারতী মামলা। পরে 30 দাগের একটি কোশ্চেন, ভারতীয়দের দাবির চাপে ব্রিটিশ সরকার 1927 খ্রিস্টাব্দে এক্স কমিশনকে ভারতে প্রেরণ করেছিলেন। এই কমিটির প্রধান উদ্দেশ্য ছিল 1919 খ্রিস্টাব্দের সংস্কার আইন দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের কার্যকারিতা সম্পর্কে অধ্যয়ন করা ও পুনর্গঠনের দিকটি বিবেচনা করা। এই কমিশনের সকল সদস্য সাদা চামড়ার মানুষ ছিলেন বলে এটিকে হোয়াইট কমিশন বলা হয়। তাহলে উপরিউক্ত এক্স কমিশনটা কোনটা? তাহলে এখানেও কিন্তু অনেকগুলোই ক্লু দেওয়া আছে, সেই ক্লুগুলো দেখে আমাদের অ্যান্সার করতে হবে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন বি, সাইমন কমিশন। সাইমন কমিশন কত সালে এসেছিল? 1927 সালে। এই জন্য একটা স্লোগান ছিল, সাইমন গো ব্যাক। 31 কোশ্চেন, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে? ভারতের যে নির্বাচন হয় সেই নির্বাচন সংক্রান্ত যে বিরোধ তার মীমাংসা করে অপশন এ, বিচার বিভাগ, বা অনেক সময় লেখা থাকে সুপ্রিম কোর্ট, মানে অপশানে থাকে। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টও হতে পারে, বিচার বিভাগও হতে পারে। 32 কোশ্চেন, মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা কে? এই বইটির রচয়িতা অপশন বি, কে সি হোয়ার। 33 দাগের কোশ্চেন, সংসদীয় শাসন ব্যবস্থায় কাকে কেন্দ্র করে মন্ত্রিসভা আবর্তিত হয়? তাহলে সংসদীয় শাসন ব্যবস্থায় দুই ধরনের শাসক দেখা দেয়, প্রকৃত শাসক, অপ্রকৃত শাসক বা নিয়মতান্ত্রিক শাসক। তাহলে এই সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হচ্ছেন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভা পরিচালিত হয়। তাহলে যে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে এখানের অ্যান্সার হবে অপশন সি, প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মন্ত্রিসভা আবর্তিত হয়। 34 দাগের কোশ্চেন, শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? এই কোশ্চেনটা তোমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে। অপশন ডি, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, মানে যে তালিকা কেন্দ্র ও রাজ্য উভয়েই আইন প্রণয়ন করতে পারে। 35 দাগের কোশ্চেন, শিশু শ্রমিক সংশোধন আইন 1986 সঙ্গে জড়িত বিবৃতিগুলি হলো। তাহলে এখানে বিবৃতিগুলো দেওয়া আছে 1, 2, 3, 4। তাহলে বিবৃতি 1, বিবৃতি 1-এ কি আছে? 14 বছরের নিচে শিশু শ্রম নিষিদ্ধ। বিবৃতি 2-তে আছে সমস্ত বিভাগে 14 থেকে 16 বছর বয়স্ক কিশোর শ্রমিক নিয়োগ নিষিদ্ধ। তাহলে আমরা দুটো বিবৃতি দেখলাম। এরপরে চলে আসে 3 নম্বর বিবৃতি, কোনো বিপজ্জনক বিভাগে 14 থেকে 18 বছর বয়স্ক কিশোরদের শ্রমিক হিসাবে নিয়োগ করা নিষিদ্ধ। বিবৃতি 4-এ আছে অবিপজ্জনক বিভাগে তাদের চাকরির বিষয় নিয়ন্ত্রণ করা। তাহলে এই যে বিবৃতিগুলো আছে, এই বিবৃতিগুলোর মধ্যে কোন বিবৃতিটা সত্য, কোন বিবৃতিটা মিথ্যা? ঠিক আছে, এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 3 ঠিক বা সত্য, বিবৃতি 4 মিথ্যা। তাহলে একটা সত্য একটা মিথ্যা, এটা কোথায় আছে, কোন অপশানে আছে? দেখো অপশান বি, 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। তাহলে অপশান বি এটার কিন্তু অ্যান্সার। 36 কোশ্চেন, বর্তমান ভারতে যে বয়সের কোনো ব্যক্তি ভোটাধিকার অর্জন করে। এই কোশ্চেনগুলো এইভাবে দেওয়া আছে। সহজ কোশ্চেনটা হচ্ছে এটাই যে ভারতবর্ষে কত বছর বয়স্ক ব্যক্তিরা ভোট দিতে পারে বা তাদের ভোটাধিকার অর্জন করতে পারে? অপশান বি, 18 বছর বয়স। 37 কোশ্চেন, সুপ্রিম কোর্ট লেখ জারি করে কোন ধারা অনুসারে? সুপ্রিম কোর্ট লেখ জারি করে 32 নম্বর ধারা অনুসারে, আর হাইকোর্ট 226 নম্বর ধারা অনুসারে লেখ জারি করতে পারে। সেই লেখ 5টা আছে, সেই 5টি লেখ আমাদের জানা আছে বা আগের সেটগুলোতে আমরা আলোচনা করেছি। 38 কোশ্চেন, সংবিধানের ঊর্ধ্বে কে? সংবিধানের উপরে বা ঊর্ধ্বে কেউ নেই। ঠিক আছে, অপশন ডি এটার অ্যান্সার। সে রাষ্ট্রপতিও না আর সুপ্রিম কোর্টও না। সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের ব্যাখ্যাকর্তা বা অভিভাবক হিসাবে কাজ করে, তবুও সংবিধানের ঊর্ধ্বে কিন্তু সুপ্রিম কোর্ট নয়। সুপ্রিম কোর্টকে সংবিধান অনুসারেই কাজ করতে হয়। 39 দাগের কোশ্চেন, সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতির আগে সার্বজনীন শিক্ষা বিস্তার আবশ্যক। এই কথাটি বলেছেন কে? এই কথাটি বলেছেন অপশন ডি, জন স্টুয়ার্ট মিল বা শর্টে
ছোট করে বলা হয় JS মিল। 40-এর কোশ্চেন, অস্পৃশ্যতা আইন তৈরি হয় কত সালে? অস্পৃশ্যতা আইন তৈরি হয় 1955 সালে। ঠিক আছে, এইভাবে আমরা সেট নম্বর 4 আলোচনা করলাম। এর পরের দিনে আমরা সেট নম্বর 5 আলোচনা করব। ঠিক আছে, তোমরা তাহলে দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কারণ এই প্রশ্নগুলো কিন্তু কোনো রকম কোনো কাউন্সিল থেকে আসে না। কোনো স্কুল নিজে হাতে প্রশ্ন তৈরি করে বা কোনো স্কুল প্রশ্ন কেনে। এই জন্য দেখবে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। সেই জন্য বলছি, যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই তোমরা রেডি করে যাবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলোই কিন্তু আসবে। ঠিক আছে, তোমরা তারা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যদি প্রশ্নে বা কোয়েশ্চেনের অ্যান্সারে কোনো রকম কোনো অসঙ্গতি থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।